এই যে বেতন ভাতা পেনশন এগুলো হলো কম্পেনসেশন প্যাকেজ, মানে একজন ব্যক্তি তার সেবা দিচ্ছে, তার সময় দিচ্ছে, তাকে কম্পেনসেট করা হচ্ছে। সরকারের যে বেতন ভাতা পেনশন এটা কিন্তু একটা প্যাকেজ, এবং এটা দেখেই কিন্তু সরকারি চাকরি পাওয়ার গণকর্মচারীতে যে চাকরির জন্য মানুষ প্রার্থী হয়, জানে যে আমি চাকরি শেষ করব তখন আমি পেনশন পাবো। পেনশনের অবস্থাটা কি আমাদের? হ্যাঁ, এটা জনগণের করের টাকা তো সব কিছুই চলে, সবই চলে, এমনকি জনগণের করের কাছে সরকারের কাছে নিজস্ব টাকা নেই। তো এই যে পেনশনটা চালু করা হয়েছে, এটা একদম ব্রিটিশ আমলে চালু করা হয়েছে। তখনকার আর্থিক অবস্থার কারণে, দৈন্য অবস্থার কারণে সরকারি কর্মচারীদের বেতন ভাতা এত কম ছিল যে তাদেরকে ভবিষ্যতে কি করবে। ধরেন একজন সরকারি কর্মচারী এখন একটা বাসায় থাকে, যে কোনো লেভেলে, বা ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার একটা বাসা থাকে, বিশ্ববিদ্যালয়ের বাসা আছে। তো উনি যখন চাকরি থেকে চলে যাবেন, রিটায়ার করবেন, বিশ্ববিদ্যালয়ের বাসা তো উনি থাকতে পারবেন না, বা সরকারি কর্মচারী আজিমপুরের বাসায় থাকতে পারবেন না, তখন উনি কোথায় থাকবেন? ফুটপাতে থাকবেন। মানে এরকমই তো মনে করার কারণ যে তোমার চাকরি শেষ, তুমি যাও গা। এই যে আপনাকে একজন মৌলিক অধিকার, সামাজিক নিরাপত্তা, সামাজিক ন্যায় বিচার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই কারণে এইসব চালু হচ্ছে। কিন্তু সেই পেনশনের কি অবস্থা একটু যদি জাস্ট শুনেন 1 মিনিটের মধ্যে, সেটা হলো যে 2005 সালে যারা রিটায়ার করেছে, সর্বোচ্চ পদে যারা রিটায়ার করছে, সেক্রেটারি, তিনি পেনশন পান 4772 টাকা। এটা এখনকার সময়, আমার বাসায় আমার ডোমেস্টিক এইড নেই, আপনাদের প্রত্যেকের বাসায় আছে, ডোমেস্টিক এইডের বেতনও তার 3 গুণ আছে, তো তিনি এই পেনশনটা পান। এই যে এখন সর্বোচ্চ বেতন আছে না 80,000 টাকা, 87,000, 88,000 টাকা, তাদের পেনশন হবে 35,000 টাকা থেকে 4500 টাকা, 45,000 টাকা। তো তারা এই টাকাতে তাদের কীভাবে চলবে? বাসা বাড়ি মেনটেন করে তারা যে খাদ্য খাবার সব কিছু যদি হিসাব করেন, আর তার যদি অসুখ হয়, ইনসুলিন যদি নিতে হয় কোনো মানুষকে, ইনসুলিনের খরচ হচ্ছে মাসে কমপক্ষে 15,000 টাকা। তো এই যে চিকিৎসা খরচ, তার সন্তানদের খরচ, এই আপনার শিক্ষা ব্যয়, বাসা ভাড়া, সব মিলিয়ে আসলে পেনশনেরাও শান্তিতে নাই। আমাদের পার ক্যাপিটা ইনকাম হলো $2800, $2,800। এটাকে যদি আমরা ট্রান্সফার করি ইয়াতে, তাহলে এটা মিনিমাম 3 লাখ টাকা, 3 লাখ প্লাস। আপনি যখন এই না আপনি যখন এই হিসাবটা করেন, আমি পরিসংখ্যানে ওখানে যাচ্ছি না, তাহলে সর্বোচ্চ পর্যায়ে প্রফেসর, সচিব, জেনারেল, হাইকোর্টের বিচারপতি, মানে যে লেভেল আছে, আইজিপি, তাদেরই তো এই $2800 পার ক্যাপিটা ইনকাম নাই, যেটা হলো আমাদের ইনকাম, যে ইনকামটা, তো তাদের বেতন তো ওইখানে হওয়া উচিত। এখন সার্বজনীন পেনশন স্কিম খুব ভালো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুনতে ভালো লাগে, জিনিসটাও ভালো, শুনতে এখন ভালো লাগছে, বাট জিনিসটা ভালো কি, এটা যাতে আমাদের পুরো জাতি 16 কোটি মানুষকে আমরা এই স্কিমের মধ্যে আনতে পারি। যারা স্কিমে ছিল না তাদেরকে স্কিমে আনতে হবে, এবং পৃথিবীর কল্যাণমুখী যে ক্যাপিটালিস্ট রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু এইভাবেই করে। সৌরভ হোসেন ঠিক বলছেন, আমিও ওটা সাপোর্ট করি যে আমাদের যারা পেনশন ব্যবস্থা নাই তাদেরকে পেনশন ব্যবস্থা আনতে হবে। পৃথিবীর দেশে যেমন আছে, যেমন ধরেন একটা কল্যাণমুখী রাষ্ট্রে কি হয় যে আপনি যখন 65-এ যদি রিটায়ারমেন্ট এজ হয়, সেদিনের পরে আপনি ওল্ড এজ বেনিফিট একটা পেতে পারেন, বয়স্ক আপনি পেনশন পেতে পারেন আপনি যতদিন চাকরি করছেন। এখন হয় কি, ওদের সমস্ত চাকরি তো নথিবদ্ধ, ওদের যেই চাকরি করুক, কেউ যদি রেস্টুরেন্টে বেয়ারারের কাজ করে, সে যদি পার ডলার বেতন পায় $10, তাহলে $2 সে অলরেডি ট্যাক্স এবং পেনশন ফান্ডে দিয়ে আসতেছে প্রত্যেক দিন, এভরিডে, যখনই পেমেন্ট হবে, অথবা প্রতি সপ্তাহে, অথবা প্রতি মাসে, এবং এইভাবে ফান্ডটা ক্রিয়েট হয়ে যায়। ক্রিয়েট হওয়ার পরে ওই ফান্ড থেকে পেনশন দেওয়া হয়। কিন্তু আপনি এখন কি করতেছেন, আপনি আমার কাছ থেকে টাকাটা নেবেন একজনের কাছে, তারপর সেই টাকাটা জমা হবে, প্রতিষ্ঠান দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোত্থেকে টাকা দিবে? ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা বলছি প্রত্যেক স্কিমে, যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়তে চিন্তা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক হয় 5,000 টাকা অথবা 10%, যেটা কম সেটা দিবে। দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় সেই টাকা ম্যাচিং ফান্ড দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এত ইনকাম আছে নাকি ম্যাচিং ফান্ড দেওয়ার? ঢাকা বিশ্ববিদ্যালয় চলে জনগণের, প্রত্যেকটা পয়সা জনগণের। ওখানকার ছাত্ররা বেতন কত আমি জানি না, আমি 10 টাকা বেতন ছিল আমার, এখন 10 টাকা 15 টাকা হবে। ওখানকার ছাত্ররা যে টাকা দেয়, সেই টাকা ওখানকার ইলেকট্রিক বিল হয় না, ইলেকট্রিসিটি বিল যে ঢাকা ইউনিভার্সিটি হয়, অথবা পানির বিল, সেটা পরিশোধ করার মতো ইনকাম তাদের নাই। পুরো টাকাটাই রাষ্ট্র দেয়। তাহলে এই পেনশন চালু করলে রাষ্ট্রকেই তো ওই টাকাটা দিতে হবে। তো আপনি স্বায়ত্তশাসন তো তাই বলে, 73 সালের যে সেই জন্যই বলছি যে ওনাদের জন্য পৃথক বেতন স্কেল, বেতন কাঠামো থাকা উচিত, সেখানে সবকিছু হলে এটা কি তাইলে আর কোনো বিতর্ক থাকে না।